বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, এবং আমাদের সাথে আরও আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। রবিবার ভারতীয় হাইকমিশনে যুব দল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের 6 জন প্রতিনিধি এই স্মারকলিপি জমা দেন। যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আমরা কোনো প্রকার অশান্তিতে বিশ্বাসী না। বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয়, তারা অত্যন্ত ধৈর্যশীল। আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে, আমরা আগ্রাসীতে বিশ্বাসী নই। এবং যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব। পরবর্তী যে তথ্যটি তা হচ্ছে কোনো বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি জানান, অনেক দেশেরই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে কত বিদেশি এখন বাংলাদেশে অবস্থান করছেন সেই তথ্য তার কাছে নেই, এমনটা উল্লেখ করেছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, 25 ডিসেম্বর বড়দিন ও 31 ডিসেম্বর 31st নাইট উপলক্ষে শৃঙ্খলা কমিটির সভা ছিল। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না হয়, তারা যাতে সুন্দরভাবে অনুষ্ঠান পালন করতে পারে সেসব নিয়ে তারা আলোচনা করেছেন। এবং 31st নাইটে তরুণ সমাজের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা যায় এমন মন্তব্য করে তিনি বলেছেন, ওই দিন সাধারণ মদের বারগুলো বন্ধ থাকবে, আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। পরের তথ্যটি একটু দেই। বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রবিবার মেটার পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন। তখন এই সাক্ষাতের সময় তাকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনুস বলেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা এর ভুক্তভোগী। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এবং এর পরে যে তথ্যটি রয়েছে তা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি GM কাদের সহ তার অনুসারীদের দ্রুত গ্রেফতার করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের IGP, DMP কমিশনার, মিরপুর জোনের উপকমিশনার ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নোটিশ পাঠান তিনি। নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে তাদের গ্রেফতার কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। পরবর্তী যে তথ্যটি রয়েছে তা হচ্ছে, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, শেখ হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসেন, যদি ধৃষ্টতার চিন্তা করে দেশে ফিরে আসেন, তাহলে তাকে ফিরতে হবে গণহত্যার আসামি হয়ে। গণহত্যার বিচারের জন্য তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং ফরিদা আক্তার আরও বলেছেন, শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করতে কোনো রাজনৈতিক দল, কোনো আন্দোলনে পারেনি, পেরেছে ছাত্র জনতা। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আমাদের দুজন আলোচকের সাথে আলোচনায়। আমি প্রথমে একটু যেতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আমরা যা দেখলাম যে ভারতীয় হাইকমিশনের দিকে বিএনপির 3 অঙ্গ সংগঠনের যে পদযাত্রা এবং তারা স্মারকলিপি জমা দিয়েছে, এই যে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছে আপনি নিশ্চয়ই দেখছেন, আপনার কি মনে হয় এই কর্মসূচি বিএনপির অঙ্গ সংগঠনগুলোর পরিস্থিতি শান্ত করতে কতটা সহায়ক হবে, নাকি এর কোনো বিপরীত প্রতিক্রিয়া হতে পারে? ধন্যবাদ। বস্তুতপক্ষে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, কিন্তু আমরা লক্ষ্য করি স্বাধীনতার পর থেকে এই 54 বছরে ভারতের বাংলাদেশের উপরে একটি খবরদারি সবসময় চলে আসছে। বিশেষ করে গত 15 বছরের যে স্বৈরতন্ত্র, যে স্বৈরাচারী সরকার বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে দেশটাকে একটি ফোকলা দেশে পরিণত করেছে, তার সম্পূর্ণ সহায়ক শক্তি হিসেবে ভারত কাজ করেছে। পরবর্তী পর্যায়ে
ছাত্র জনতার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের যে বিজয়, যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য, জনগণের বিজয়কে ধ্বংস করার জন্য এদেশ থেকে বিতাড়িত 15 বছরের পতিত স্বৈরাচার বিশ্বের কোনো জায়গায় যার কোনো অবস্থান হয়নি, ভারত তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাকে এবং তার দলকে খুশি করার জন্য বাংলাদেশে যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি করছে, সেটা জনগণের অজানা নয়। সে পরিস্থিতিতে আজকে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের যে আগরতলায় যে ঘটনা ঘটেছে, যে বাংলাদেশের দূতাবাস, সেখানে যে হামলা হয়েছে, পতাকায় আগুন ধরানো হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে প্রত্যক্ষ আঘাত। কাজেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আজকে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি পালন করা হয়েছে, সেটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সঠিক, এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা রক্তে অর্জিত স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশকে আমরা অবশ্যই রক্ষা করব। সেদিক থেকে আমি মনে করি এটি সঠিক, এবং এভাবেই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু একই বিষয়ে শরীফুজ্জামান শরীফ আপনার কাছে যেতে চাই। বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। আমি আপনার কাছে যে বিষয়টি আসলে জানতে চাই, একই রকম যে এই যে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে, এর মধ্যে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে, বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। বিএনপির যে কর্মসূচি ছিল, এই কর্মসূচি এই পরিবেশ শান্ত করতে আসলে কতটা সহায়ক হবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। রাজন ভাই যথার্থই বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে টানাপোড়েনটা চলছে, তার পেছনে অনেকগুলো কারণ। আপনি অস্বীকার করতে পারবেন না যে আমাদের সব থেকে কাছের প্রতিবেশী হচ্ছে ভারত। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটা ঐতিহাসিক কথা আছে, সেটি হচ্ছে যে আপনি আপনার বন্ধুকে পাল্টাতে পারেন কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারেন। কিন্তু আমাদের নিকটতম প্রতিবেশী হওয়ার পরেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের মধ্যে নানা বিষয়ে অনেকগুলো অপ্রীতিকর, অসৌজন্যমূলক, অপমানজনক ঘটনা আমরা ভারতের কাছ থেকে পেয়েছি। ভারত তার সব থেকে কাছের এই প্রতিবেশীটিকে, যে প্রতিবেশীটির জন্মের সাথে এই প্রতিবেশীটির কৃষ্টি কালচারের সাথে ভারতের কোনো কোনো জায়গার একটা মিল আছে, তারপরেও আমাদের এখানকার রাজনৈতিক নেতৃত্ব আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের সুযোগ করে দেওয়ার জন্য, ভারতের কাছ থেকে সুবিধা গ্রহণ করার জন্য কখনো কখনো খুব নগ্নভাবে ভারতকে এখানে ডেকে আনা হয়েছে, আমাদের রাজনীতিতে তাদেরকে ইন্টারফেয়ার করার সুযোগটা দেওয়া। এবং এই কাজটি করতে গিয়ে আপনি 19 না 20, 12 না 50 এই বিতর্কটা করতে পারেন, কিন্তু আমি আমার জায়গা থেকে দেখি যে ভারতকে সুবিধা দিতে গিয়ে কখনো আমরা আদমজি পাটকল বন্ধ করে দিয়েছি, ভারতকে সুবিধা দিতে গিয়ে আমরা কখনো কখনো তিতাস নদী ভরাট করেছি তার গাড়ি বহর যাতে চলাফেরা করে। কিন্তু এটা আমাদের জন্য সুখকর না, আমাদের জন্য মর্যাদার বিষয় না, এটা আমাদের জন্য জাতীয় স্বার্থের পরিপন্থী। গত 15 বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা নানাভাবে বাংলাদেশের জনগণের স্বার্থের বিপক্ষে যেমনি ছিলেন, তেমনি ভাবে বাংলাদেশের স্বার্থকে তারা নানাভাবে জলাঞ্জলিও দিয়েছে। তবে আমাদের এখানের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মনোকষ্ট থাকে, তারা কিন্তু সবাই কম বেশি এই বড় দেশগুলোর নানাভাবে সাহায্য সহযোগিতাটা চায়, সমর্থনটা চায়। তবে পাওয়া না পাওয়ার জায়গায় কতগুলো সমালোচনা থাকে, অভিমান থাকে। যেমনি ভাবে আমার মনে আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার বিরক্ত হয়ে অথবা মনের কষ্টে বলেছিলেন, ভারতকে আমরা যা দিয়েছি তা তাকে মনে রাখতে হবে, এবং এই কথাটি তিনি বলেছিলেন ভারতের প্রতি হয়তো কোনো কারণে বিরক্ত হয়ে, অথবা তার যে প্রত্যাশা পূরণ না করার। আজকে যে পরিস্থিতিটা হয়েছে, এই পরিস্থিতিটা আমি মনে করি যে আমাদের কারোর জন্য কাঙ্ক্ষিত না। কেন কাঙ্ক্ষিত না? কাঙ্ক্ষিত না এই কারণে, আজকের পৃথিবীর কোন দেশ এরকমের একটা
সংকটের মধ্য দিয়ে, একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্য দিয়ে তার বিকাশের জায়গাটা নানাভাবে বিলম্বিত হয়, নানাভাবে বাধাগ্রস্ত। আমরা প্রতিবেশী দেশের সাথে অনবরত কি ঝগড়া করে যাব, অথবা প্রতিবেশী দেশ আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মানচিত্রের বিভিন্ন অংশকে ইন্ডিকেট করে বলবে এই অংশটা আমরা দখল করে নেব, এটা কি আমরা চাই? আমরা কখনোই চাই। আগামীকালকে ভারতের যে পররাষ্ট্র সচিব যে বাংলাদেশে আসছেন, এবং আপনি দেখছেন গত দুদিন ধরে, আজকেও আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে আমরা রাজনীতির মধ্যে বাণিজ্যকে প্রবেশ করাতে চাই না, অর্থাৎ বাণিজ্য দেশের স্বার্থ এবং রাজনীতিকে আলাদা রাখতে চাই। আমিও মনে করি যে বাণিজ্য অথবা দেশের স্বার্থে যেমনি ভাবে আমি বার্গেনিংটা করব, একই সাথে আমার রাজনীতিতে তারা যাতে হস্তক্ষেপ না করতে পারে, নাক গলাতে না পারে, সেই চেষ্টাটাও আমার থাকবে। 5ই আগস্টের পরে ভারতের আচার আচরণে অনেক সময় আমার মনে হয় যে সম্ভবত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পরাজয় অথবা বিদায়টাকে তাদেরকে মনোযন্ত্রণা দিয়েছে এবং তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। তারা কোনোভাবে এটি মেনে নিতে পারছে না, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে উভয় দেশে, আমি কোনো একটা নির্দিষ্ট অংশকে দায়ী করব না, আমি দেখতে পাচ্ছি উভয় দেশে একটা স্বার্থান্বেষী গ্রুপ তারা তাদের চেষ্টাগুলোকে অব্যাহত রাখছে। ভারতের যে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অথবা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাদের যে আস্ফালন, তাদের যে ঔদ্ধত্য, এটাকে কোনোভাবে গ্রহণ করার মতো না। তাদের মিডিয়াগুলোতে বাংলাদেশ বিরোধী যে প্রচারণা, বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধে যে বক্তব্য, গ্রহণযোগ্য না। আমাদের উপ হাইকমিশনে তাদের যে হামলা, এটি গ্রহণযোগ্য না। আমাদের সীমান্তে তাদের যে রক্তাক্ত ঘটনা, সেটি গ্রহণযোগ্য না। একই সাথে আমি আপনাকে এটাও মনে করিয়ে দিব যে আগামী 2025-এ পশ্চিমবঙ্গের যে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে সেখানকার বিজেপি, সেখানকার তৃণমূল তাদের ভোটের রাজনীতিতে প্রভাব বিস্তার করার জন্য বাংলাদেশের এই বিষয়গুলোতে তারা নানাভাবে হস্তক্ষেপ করছে। এই বিজেপির কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তোমার যে যন্ত্রণার কথাটা তুমি বলছো, আমি স্বীকার করি বাংলাদেশের সংখ্যালঘুরা একেবারে জামাই আদরে আছে, এটি আমি কিন্তু স্বীকার করব না। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বিজেপি অথবা ভারত সরকারের যে মাথা ব্যথা, আপনি খেয়াল করে দেখবেন ভারতে জাতপাতের নামে যে ধরনের হিন্দু নিম্নবর্গের মানুষের উপরে যে নির্যাতনটা হয়, সেই নির্যাতন কি নরেন্দ্র মোদী বন্ধ করতে পেরেছেন? পারেননি। ভারতের এখনো উচ্চবর্ণের এক হিন্দুর বাড়িতে টিউবওয়েলের পানি খাওয়ার জন্য পেটানো হয় নিম্নবর্গের হিন্দুদের, যেটা বাংলাদেশে হয় না। অর্থাৎ সম্প্রীতির জায়গাটা, কোন কোন জায়গাটা আমরা তাদের সাথে এগিয়ে আছি। একই সাথে আমি এটাও মনে করিয়ে দিব আপনাকে যে ভারতের পতাকা রাস্তায় ফেলে তাকে পা দিয়ে তার উপর থেকে হেঁটে যাওয়া, এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমাদের এখানে দাঁড়িয়ে আপনি যখন বলবেন যে 7 সিস্টারকে আমি স্বাধীন করে দেব, আমি চিকেন নেককে প্রশস্ত করে দেব, বিচ্ছিন্ন করে দেব, অথবা আপনি যখন রাস্তায় দাঁড়িয়ে বলবেন যে আমি 4 দিনের মধ্যে দিল্লি বা কলকাতা দখল করে নেব, আমি মনে করি এই যে দুটো চক্র, দুটো পক্ষ থেকে এই ধরনের বক্তব্যগুলো, সরকার যে উদ্যোগটি গ্রহণ করাতে চাইছে, সরকার যেখানে একটা সহাবস্থান শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যেতে চাইছে, দুটি পক্ষই সেখানে নানাভাবে কতগুলো ইস্যু নিয়ে এসে আমার মনে হয় যে রাজনৈতিক সুবিধাটা গ্রহণ করতে চাচ্ছে। আমি শেষ করব এই জায়গাটায় যে বাংলাদেশের রাজনীতিতে যে গতি প্রকৃতি, আমি অনুমান করছি যে এখানে একটা কিংস পার্টি গড়ে তোলার চেষ্টা হচ্ছে, এবং সেই কিংস পার্টি গড়ে তোলার জন্য এবং বাংলাদেশের আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকারের ভিত্তিতে একটা সরকার গঠনের যে আকাঙ্ক্ষাটি আছে, সেটিকে প্রলম্বিত করার জন্য, সেটিকে বিলম্বিত করার জন্য কতগুলো ইস্যু এখানে তৈরি করা হচ্ছে, এবং এই ইস্যুগুলোর ভেতর থেকে মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে রাখা, একটা অসহনীয় পরিবেশ তৈরি করে রাখা। শরীফুজ্জামান শরীফ, আমি যে এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আসবো, আপনি যে বিষয়টা বলেছেন আমি এটি নিয়ে আবারও আপনার কাছে আসবো। আমি একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের কাছে যেতে চাই, আমি বিরতির আগে আমি যে বিষয়টি নিয়ে আসলে নজরুল ইসলাম খান আপনার কাছে আসতে চাই। যেমনটি বলছিলেন শরীফুজ্জামান শরীফ, আমরা জানি যে বাংলাদেশ স্থানীয় সময় সোমবার ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব, এবং তাদের নেতৃত্বাধীন যে প্রতিনিধি দল থাকবেন তারা বৈঠক করবেন। এই বিষয়ে এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আমি যদি একটু জানতে চাই ছোট করে আপনার কাছে নজরুল ইসলাম খান, যে আপনি কি প্রত্যাশা করছেন যে এই বৈঠক থেকে আসলে কতটা সুফল মিলবে? দেখুন, বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বস্তুতপক্ষে বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের উপরে কোনো নির্যাতন, নিষ্পেষণ হয়েছে কোনো সময় এটা প্রমাণিত হয়নি। এটা শুধুমাত্রই প্রপাগান্ডা। কাজে আজকে যে ঘটনাগুলো ঘটছে, যে প্রচারগুলো প্রচারিত হচ্ছে, বিশেষ করে ভারত থেকে, ভারতের কোনো কোনো মিডিয়া থেকে, আজকে সচিব পর্যায়ে যে বৈঠক আগামী দিন হবে, আমরা বিশ্বাস করি, আমরা মনে করি তারা যদি সঠিক অবস্থাটা উপলব্ধি করেন, বস্তুতপক্ষে যদি তাদের চিন্তা ভাবনা প্রসারিত করেন, তাহলে এই বৈঠকের মধ্য দিয়ে আমাদের দু দেশের মধ্যে বন্ধুত্ব, বাণিজ্য এবং ভবিষ্যৎ সম্পর্কের উন্নয়ন হতে পারে। যেটি আমার সহ আলোচক মহোদয় অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যে আমরা সমস্ত দিকে যদি এই বিষয়গুলো খেয়াল রাখি, তাহলে এটা দ্বারা এই বিষয়গুলো নিরসন হতে পারে। বস্তুতপক্ষে ভারতকে মনে রাখতে হবে যাতে তাদের কোনোই বন্ধু আশেপাশে নেই, শুধুমাত্র বাংলাদেশ ব্যতিরেকে বিভিন্ন দেশের সাথে তাদের সুসম্পর্ক বজায় নেই, তাদের প্রতিবেশীদের সাথে। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক রাখার যেমন প্রয়োজন আছে, বাংলাদেশের মানুষেরও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখার মানসিকতা বিরাজমান আছে। কাজে আমরা চাই, আমরা মনে করি উচ্চ পর্যায়ের এই বৈঠকের মধ্য দিয়ে নিশ্চয়ই কিছু নিরসন হতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, যে বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিবদের যে আপনার সচিবের সঙ্গে যে বৈঠক হবে, এখানে আসলে আপনার প্রত্যাশাটা কি? আসলে উত্তেজনা কমানোর ক্ষেত্রে, প্রশমনের ক্ষেত্রে আসলে এটি কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনি আশাবাদী? কালকের যে বৈঠকটা হতে যাচ্ছে, 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে ভারতের কোনো পক্ষের সর্বোচ্চ পদাধিকারী কালকে বাংলাদেশে আসছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টানাপোড়েনটা চলছে, আমি চাই সেখান থেকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করি। একই সাথে আমি বাংলাদেশের পক্ষে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, তারা খুব দৃঢ়তার সাথে বাংলাদেশের অখণ্ডতা বিরোধী ভারতের মিডিয়াতে যে প্রচারণা চলছে, বাংলাদেশ তার শক্ত প্রতিবাদ জানাবে। সীমান্তে হত্যাকাণ্ড সহ, অভিন্ন নদীর পানি বন্টন সহ যে সমস্ত দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে, বাংলাদেশ সরকার ভারতের কাছে সেই বিষয়ে তার ন্যায্য হিস্সাগুলো চাইবে। যদিও কালকের বৈঠকে এই এজেন্ডাগুলো সবগুলোই সেখানে আলোচনা হয়তো হবে না, কিন্তু এটা একটা যাত্রা শুরু হোক। একই সঙ্গে বাংলাদেশের সরকারের দায়িত্বশীল আচরণ আমি চাইব, যে আমাদের রাষ্ট্রকে ব্যবহার করে আমি যদি অন্য একটা দেশকে বিভক্ত করার দমভক্তি দেখাই, নিশ্চয়ই তার প্রতিক্রিয়াটা স্বাভাবিক হবে না। একদিকে সরকার যে জাতীয় ঐক্যের কথা বলছে, এই ঐক্যটা শুধুমাত্র কথার কথা না হয়ে আমরা আমাদের স্বার্থে ঐক্যটি যেমন চাই, একই সঙ্গে বাংলাদেশের যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ভারতের কাছে তুলে ধরবে, এবং সম্পর্ক নষ্ট করার জন্য দেশের ভেতর থেকে কেউ যদি চেষ্টা করে বা উস্কানি দেয়, সরকার সেখানেও কঠোর এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে। আমি আবার বলি, ভারতের বিজেপি সরকার যে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে সংখ্যালঘু ইস্যুতে, আমি মনে করি না বাংলাদেশের সংখ্যালঘুরা জামাই বাড়িতে আছে। কারণ এখানে আপনার মনে আছে রামুতে ঘটনা ঘটেছে, ঠাকুরগাঁর রুহিয়াতে ঘটেছে, যশোরের মালোপাড়ায় ঘটেছে, রংপুরে ঘটেছে, অনেক জায়গায় সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনা ঘটেছে। আমাদের কিন্তু এখনো হিন্দুদের পুজো মণ্ডপ লাঠি নিয়ে পাহারা দিতে হয়। তার অর্থ হচ্ছে যে এখানে সংকটটা আছে। আমি সমস্ত সংকটের জন্য আওয়ামী লীগকে অভিযুক্ত করতে পারি, আমি সমস্ত সংকটের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করতে পারি, কিন্তু সংকটটা যে কিছু কিছু জায়গায় আছে এটাকে আমি অস্বীকার করি না। আমি চাই বাংলাদেশ সরকার ভারতের সরকারের কাছে এই বার্তাটা দেবে যে তোমার দেশে সংখ্যালঘুদের উপরে এক টুকরো গরুর মাংস থাকার কারণে তোমার দেশে কোনো কোনো সময় কিন্তু মুসলিম কমিউনিটির কেউকে হত্যা করার ঘটনা ঘটেছে। তোমার দেশে মসজিদ ভেঙে যে ধ্বংসাত্মক কার্যক্রম তুমি চালিয়েছ, মানুষের ধর্ম পালনের ক্ষেত্রে যে ধরনের বিধিনিষেধ দিয়েছ বিভিন্ন জায়গায়, আমরা সেগুলো বন্ধ করার দাবি করি। আমার দেশের সমস্ত মানুষকে আমি যেমনি ভাবে বুক দিয়ে আগলে রাখবো, একই সাথে আমিও চাই তোমার দেশে
যে ঘটনাগুলো ঘটছে সেটি বন্ধ করবে, এবং যদি কোনো উত্তেজনা তৈরি হয় অবশ্যই সেটি আলোচনার ভেতর থেকে সমাধান করতে হবে। আমি শেষ করে দেবো এই জায়গাটায়, যে আপনি দেখছেন যে সীমান্তে প্রায় বিভিন্ন সময় যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। কি কারণে হত্যাকাণ্ড হয়? বলা হয় যে বাংলাদেশ থেকে কেউ কেউ গরু আনার জন্য সীমান্তে যায়। তো সীমান্তে তো গরু থাকে না, ভারতের ভেতর থেকে গরু নিয়ে আসা হয়। অর্থাৎ ভারতের ভেতরে একটি চক্র, একটা অংশ এর সাথে জড়িত। আপনি কি গত 30 বছর, 40-50 বছরে শুনেছেন যে সীমান্তে যারা গরু নিয়ে আসে ভারতের সেই যে অসাধু ব্যবসায়ীদের একজনকেও গ্রেপ্তার করা হয়েছে? না। অর্থাৎ এই প্রক্রিয়ার সাথে ভারতের যে অংশটি বা সেখানকার যারা যুক্ত থাকে তারা ভারতের আইনের ঊর্ধ্বে থাকে, কিন্তু বিএসএফ আমাদের জনগণকে গুলি করে তাদেরকে হত্যা করে। আমি এই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে বলে আশা করি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আরও আলোচনা করব, আমাকে একটি বিরতি নিতে হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান এবং শরীফুজ্জামান শরীফ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু নজরুল ইসলাম খান আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে আমরা যদি একটু দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জিএম কাদের সহ তার অনুসারীদের দ্রুত গ্রেফতার করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, গত 16 বছরের পতিত স্বৈরাচারের সহযোগী হিসেবে এই যারা কাজ করেছে তাদের মধ্য থেকে অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যারা এখানে স্বৈরাচারের দোসররা যারা আছে তাদের মধ্য থেকেই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। জাতীয় পার্টি সবসময় এই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়, সেই এরশাদ সাহেবের শুরু থেকে যে কাজগুলো হয়েছে তাতে তারা সবসময় স্বৈরাচারের সাথে বিভিন্ন ষড়যন্ত্র কর্মকাণ্ডে লিপ্ত ছিল। কাজে আইনি প্রক্রিয়া আইনের মতোই চলবে। আইনগতভাবে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটির সমাধান আইনের মাধ্যমেই হবে। তবে স্বৈরাচার এবং স্বৈরাচারের যারা দোষর গত 15-16 বছরে বাংলাদেশের যে সমস্ত ঘটনা হয়েছে, হত্যা, গুম, নির্যাতন এবং আজকের যে অস্থির পরিস্থিতি, এত বড় একটি পরিবর্তন, এত বড় একটি বিসর্জন, জুলাই বিপ্লবে আবু সায়েদ, মুগ্ধদের মতো ছাত্র জনতা তাদের জীবন দিয়ে রাস্তায় আন্দোলন সংগ্রাম করে জনতা যে বিজয় অর্জন করেছে, সেই বিজয় অর্জনকে আজকেও যে সমস্ত ষড়যন্ত্রকারীরা ব্যাহত করার প্রচেষ্টা করছে, সে বিষয়ে যে সকল আইনি প্রক্রিয়া চালু রয়েছে আমি মনে করি সেগুলা চালু থাকা প্রয়োজন এবং এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিচার হওয়া প্রয়োজন। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি। এই বিষয়ে যদি আপনি কিছু যোগ করতে চান, জিএম কাদের সাহেবের বিষয়ে, এই বিষয়ে আপনি একটু বলবেন। আমি আপনার কাছে আপনি যে কথা বলছিলেন সেখান থেকে একটি প্রশ্ন একটু করি। আপনি বলছিলেন যে কিংস পার্টি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন যে আসলে কে বা কারা অথবা কিভাবে এই কিংস পার্টি গড়ে তোলার চেষ্টাটা হচ্ছে, যদি আপনি একটু বলতেন। শরীফুজ্জামান শরীফ। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে কিংস পার্টি আমরা এর আগেও কিন্তু দেখেছি যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে সরকারের পৃষ্ঠপোষকতায় এক ধরনের রাজনৈতিক দল গড়ে তোলা হয়। 1/11-এর সময় আমরা দেখেছিলাম ফেরদৌস আহমেদ কুরাইশি যেটা করেছে। এই সময়কালে আপনি দেখবেন যে বড় ছাত্র সংগঠনগুলোর আপত্তি উপেক্ষা করে ডাকসু নির্বাচনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আজকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির একটা বৈঠক ছিল, সেখান থেকে আজকে আবার বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় এবং এই আকাঙ্ক্ষাটা আছে, সরকারের কেউ কেউ এই কথাটি বলছে। এই ধরনের পথ এবং পদ্ধতিগুলোর থেকে অনুমান করছি যে বাংলাদেশের একটা বিকল্প, এখন যেহেতু বিএনপি বাংলাদেশের সব থেকে অ্যাক্টিভ
বৃহৎ দল, বিএনপির কাউন্টার একটা ফোর্স এখানে গড়ে তোলার একটা প্রবণতা আছে। 111-এর সময় যে প্রবণতাটা আমরা দেখেছিলাম একই, কিন্তু বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতাদেরকে নানাভাবে বের করে নিয়ে এসে যে চেষ্টাটা ছিল, এখন সেই চেষ্টাটা নেই, কিন্তু একই ধরনের আদর্শিক জায়গা থেকে এই ধরনের একটা প্রবণতা আছে। এটি আমার অবজারভেশন, আমি নিশ্চিত না, তবে অবজারভেশনের কথা তো নিশ্চয়ই বলতে পারি। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে জিএম কাদের যে বিষয়টি বলেছেন, গত 15 বছরে বাংলাদেশের যে রাজনীতিতে সব থেকে সুবিধা যারা গ্রহণ করেছে, অনৈতিকতার আশ্রয় নিয়েছে, সেই দলটি হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের রক্ত, শ্রম, সংগ্রাম এটা আছে। 90 সালের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা কর্মী থাকা অবস্থায় এই দলটির সাথে বিরুদ্ধে নানাভাবে লড়াই করেছি। জাতীয় পার্টির গত 15 বছরের যে নিন্দনীয় ভূমিকার তার নিন্দা করি। একই সাথে জিএম কাদেরের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, আমার ধারণা যে এখানে নানা কারণে মামলা হয়। যে আইনজীবীর কথা আপনি বলছেন, এই আইনজীবীর নাম কি আপনি কখনো শুনেছেন? না। আজকে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে তার নামটা ছড়িয়ে গেছে। এবং জিএম কাদের গতকালকে যখন বললেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হবে না, আমি তখনই ভেবেছিলাম যে এই লোকের বিরুদ্ধে হয়তো কাল পরশুর মধ্যে মামলা হবে। আমাদের এখানে একটা প্রবণতা হচ্ছে, আপনি কোনো কিছু বললে, আপনার কথা যদি আমার পছন্দ না হয়, আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিচ্ছি। আপনি একজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী, এটি আমাদের জন্য খুবই লজ্জাজনক যে আমাদের দেশের প্রায় 1.5 শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা। আমি মনে করি যে জাতীয় পার্টির যে রাজনৈতিক অপরাধ, আপনি তার বিচার করবেন। একই সাথে আপনাকে আমি এটাও মনে করিয়ে দিই যে 7ই জানুয়ারির ভেতর থেকে যে সংসদ হয়েছিল, কারো অবদানকে অস্বীকার করা যাবে না। সেই সংসদে আমি নিজে শুনেছি জিএম কাদের সেই সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কর্মসূচি ছিল তাকে সমর্থন করে কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। জাতীয় সংসদে তিনি দীর্ঘ বক্তব্য রেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করে, কিন্তু রাজনৈতিকভাবে তার অবস্থানটা ছিল আওয়ামী লীগের পক্ষে। আমি এর ভেতর থেকে ধারণা করছি যে যে কথাগুলো সরকারের বিপক্ষে যাবে, অথবা এখানে যারা আছেন, এর আগে জাতীয় পার্টির অফিসে কিন্তু আগুন জ্বালানো হয়েছে। আমি মনে করি না এর ভেতর থেকে আপনি একটা খারাপ রাজনীতিকে প্রতিরোধ করতে পারেন। আপনার খারাপ রাজনীতি, দুষ্ট রাজনীতি, অথবা সুবিধাবাদী রাজনীতি, অথবা আপোষের রাজনীতি, ফ্যাসিবাদের সহযোগী রাজনীতিকে পরাস্ত করতে হলে আপনাকে কাউন্টার ভালো রাজনীতি এস্টাবলিশ করতে হবে। আপনি যদি মনে করেন যে এই ধরনের রাজনীতিকে আপনি শুধু মামলা, মোকদ্দমা, হামলা দিয়ে প্রতিরোধ করবেন, তাহলে তার ফলাফলটা কিন্তু ইতিবাচক না হয়ে নেতিবাচক হবে। আপনি বিএনপির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের মামলাগুলোর কথা আপনার মনে নেই? প্লেট চুরির মামলা, ঘড়ি চুরির মামলা, এই মামলাগুলো দিয়ে কি সরকার শেষ রক্ষা হয়েছে? না, বরং এই মামলাগুলো দিয়ে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে। বিএনপির হাজার হাজার কর্মী ভোরবেলা ঘুম থেকে উঠে যে আদালতে গেছেন, এর ভেতর থেকে গণতান্ত্রিক আন্দোলনে তাদেরকে বিচ্ছিন্ন করা গেছে? যায় নাই। আজকে আপনি যদি এই যে মামলাটি গতকালকে জিএম কাদের বক্তব্য দেওয়ার কারণে, আমি অনুমান করছি সেই কারণে হঠাৎ করে তার নামটি সামনে নিয়ে এসে হয়তো ভয় দেখানো। আমি সরকারের কাছে এই জায়গাটা অনুরোধ করতে চাই যে বাংলাদেশের শুধুমাত্র ভারতের সাথে আমাদের সংকট না, আমাদের আভ্যন্তরীণ অনেক সংকট আছে। আমাদের অর্থনীতি এখন পর্যন্ত স্টেবল কোনো একটা জায়গায় যায়নি। দ্রব্যমূল্য নিয়ে মানুষের যে ক্ষোভ, মানুষের যে বিক্ষোভ, এটা আছে। আগে যখন এই কথাগুলো আমরা বলতাম আওয়ামী লীগের সময়, তারা আমাদেরকে খোঁটা দিয়ে বলতেন, ওই মানুষ তো রাস্তায় নামে না। মানুষ কিন্তু শেষ পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। আমরা বারবার বলতাম যে মানুষের ক্ষোভ আছে কিন্তু বিক্ষোভ নেই। আজকের এই যে ঘটনাগুলো যদি কন্টিনিউ করে, এই যে মানুষের বিক্ষোভটা কিন্তু বাড়বে। সরকার অনেকগুলো জায়গায় মানুষের প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারছে না, প্রশ্নের মুখে পড়ছে। আপনার মনে আছে যে ডিসি নিয়োগের ক্ষেত্রে সরকারের যে দুর্নীতি, 3 জন উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল, আজকে 2.5-3 মাস হয়ে গেল, সেই দুর্নীতির কোনো রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা ছাড়া কোনো মানুষ কিন্তু বলছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তারা কথায় কথায় বলছেন চাঁদাবাজের হাত বদল হয়েছে, দখলদারদের হাত বদল হয়েছে। এখন পর্যন্ত চাঁদাবাজ দখলদারদেরকে কিন্তু আপনি গ্রেফতার করতে পারেন। শরীফুজ্জামান শরীফ, আমরা এই রকমের ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে পেন্ডিং রেখে আপনি যদি এর পেছনে তার পেছনে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা, তাকে দৌড়ের পরে রাখতে চান, এর ফলাফল কিন্তু ভালো হয় না।
তার সাম্প্রতিক উদাহরণ আমাদের সামনে আছে। জি, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমি সময় পেলে আবারও আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম খান আপনার কাছে আসতে চাই। যেই কথাটি শরীফুজ্জামান শরীফ বলছিলেন, আপনি ব্যক্তিগতভাবে অথবা বিএনপি কি আসলে মনে করছে বা আপনারা কি দেখছেন যে বিএনপির কাউন্টারে কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে আসলে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, এরকম কোনো কিছু কি আপনাদের মনে হচ্ছে? দেখুন, বাংলাদেশের স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে, যেটাকে আমরা কিংস পার্টি বলি, বিভিন্ন নামে এরকম দল তৈরির প্রচেষ্টা চলেছে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের জনগণ অনেক বেশি রাজনৈতিক সচেতন, সামাজিক সচেতন থাকার কারণে এই বিষয়টি কখনোই সফল হয়। কাজেই বিএনপি এ ধরনের কোনো বিষয় নিয়ে চিন্তিত নয়, এই বিষয়গুলো গুরুত্বও দিচ্ছে না। কারণ আমরা দেখেছি 11 পরে আমরা দেখেছি স্বৈরাচারের যে হাসিনা, স্বৈরাচারী সরকারের প্রধান বিভিন্ন সময় বিভিন্ন কিংস পার্টির তৈরির মধ্যে দিয়ে এটা সেটা করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন, তার ক্ষমতা প্রলম্বিত করতে চেয়েছেন। এটা কখনোই সফল হয়নি। স্বৈরাচারী এরশাদ সরকার, সেটাও তারা করেছেন। এটার কোনো সফলতা নেই। কাজে বিএনপি এইসব বিষয় নিয়ে কোনো চিন্তিত নয়। আমরা চিন্তিত দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, দেশে প্রকৃত গণতন্ত্র পরিবেশ তৈরি করা। আমরা চাই জাতীয় ঐক্য, আমরা চাই দেশের মানুষের কল্যাণে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, জবাবদিহিতামূলক সরকার, এই বিষয়গুলো দেশে প্রত্যাবর্তন হোক। এত বড় বিপ্লব, এত বড় ত্যাগ, এই ত্যাগের মহিমায় আজকে বাংলাদেশ যে জায়গায় পৌঁছেছে, সেই জায়গা থেকে কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্তের মধ্য দিয়ে আবার পুরোনো জায়গায় দেশটি যাতে চলে না যায়। ভারতের মতো দেশের ষড়যন্ত্র, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, এটাকে প্রতিহত করে দেশে একটি প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। সেক্ষেত্রে কিংস পার্টির বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ভাবনা নেই। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখি, সেটি হচ্ছে যে আপনি যে বিষয়গুলো বলছিলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো অথবা যে প্রয়োজনগুলো অথবা যে সংকটগুলো রয়েছে অথবা বর্তমানে যেগুলোর দিকে আসলে নজর বেশি দেওয়া দরকার এবং আগামীতেও নজর দেওয়া দরকার, এবং একই সাথে বাংলাদেশ ভারত যে পরিস্থিতি চলছে সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি সবগুলো বিষয় আপনি মনে করছেন যে ঠিকমতো সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছে, পরিস্থিতি আসলে তারা ঠিকমতো সামাল দিতে পারছে? ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার নয়। একটি নির্বাচনকে পারফর্ম করার জন্য, নির্বাচন দেশে দেওয়ার জন্য, জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সরকারকে খণ্ডকালীন দায়িত্বে তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। তাই আমি মনে করি তাদের আমাদের সবাইকে সহযোগিতা করা প্রয়োজন, দেশের জনগণকে সহযোগিতা করা প্রয়োজন, এবং তারা আমাদের সকলের, জনগণের এবং জাতির সহযোগিতা অবশ্যই তারা তাদের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করে একটি নির্বাচিত সরকারের হাতে তারা দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করবেন, এ বিশ্বাস আমরা রাখি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি। যে বিষয়টি তা হচ্ছে যে আমি একটু প্রশ্নটা রাখি, তা হচ্ছে ভারতের অতিরিক্ত আস্ফালনের উপযুক্ত জবাব দিতে দেশের সব নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মসার। তার এই যে বক্তব্য অথবা যদি বলি প্রস্তাব, যেভাবেই আসলে দেখি না কেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রথমত যে কেউ তার মতামতটা প্রকাশ করতে পারে, তবে আমরা যে অবস্থায় আছি, যে অবস্থানে আছি, আমাদের এমন কোনো কাজের দিকে অগ্রসর হওয়া উচিত হবে না যেটা উত্তেজনা তৈরি করে। আমরা ভৌগোলিক কারণে যে পজিশনে আছি, এটি ভারত আমাদের চারিপাশে রয়েছে। আমি মনে করি যে তাদের সাথে নিজেদের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে, অখণ্ডতাকে অটুট রেখে আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাটাই প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এবং আপনার মনে থাকার কথা, আমাদের সরকারে যারা আছেন, প্রধান উপদেষ্টা সহ, তারা বারবার এই কথাগুলোই বলছেন। আজকে বিএনপি যে স্মারকলিপিটা দিয়েছে, সেখানেও কিন্তু এই ধরনের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের কথা বলা আছে। এবং আমি তাদের বক্তব্যের মধ্যে একটা লাইন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে তারা চেয়েছেন উভয় দেশের জনগণের সাথে জনগণের বন্ধুত্ব। ভারত সরকার যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে বন্ধুত্বটা না করে। এই কথা বলার ভেতর থেকে আমি দেখতে পাই যে স্পিরিটটা হচ্ছে যে আপনি এখানে কোন রকমের কোনো উস্কানিমূলক তৎপরতার মধ্যে আপনি যাচ্ছেন।
জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখি, সেটি হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিত। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকারের প্রতিনিধিরাই, তাদের সাথে বৈঠক ছিল, এরপরে আসলে তারা এই প্রস্তাব দিয়েছেন। তিনি বলছেন, আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচনটা আসলে নির্দলীয় হলেই ভালো হয়? শরীফুজ্জামান শরীফ। প্রথম জায়গাটা হচ্ছে স্থানীয় সরকারটা আমাদের দেশের একটা উৎসব ছিল, সব থেকে সার্বজনীন উৎসব ছিল। কিন্তু আওয়ামী লীগ অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দলীয় প্রতীক ব্যবহার করে সেই নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করার মানুষে এই সর্বনাশটি করে দিয়ে গেছে। বাংলাদেশের সমাজ যে বিভক্ত হয়েছে, বাংলাদেশের গ্রাম থেকে এটি শুরু করেছে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমি মনে করি যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রভাবমুক্ত হওয়া দরকার, দলের মার্কার বাইরে হওয়া দরকার, সার্বজনীন করার জন্য। দ্বিতীয় জায়গাটা, নির্বাচনের ক্ষেত্রে কতগুলো সংস্কারের প্রস্তাবটি আছে, তবে আমি মাঝে মাঝে কিছুটা আমার বিরক্ত লাগে। আমরা যাকে এই দায়িত্বটা দিয়েছি নির্বাচন সংস্কারের বিষয়ে, আমি কিন্তু অন্য কোনো কমিটির প্রধান যারা আছেন তাদেরকে এতটা কথা বলতে দেখি না। উনি যত কথা বলেন, ওনার মধ্যে মিডিয়াতে আসার একটা অদম্য আকাঙ্ক্ষা আছে এবং প্রতিদিন তিনি এই কাজটি করতে গিয়ে কখনো কখনো অতিরিক্ত কথা বলছেন। আমাদের গণতন্ত্রে আমরা ফেরত যেতে চাই এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে 15 বছর যে ভোটাধিকার থেকে বঞ্চিত, সে জাতীয় নির্বাচনে ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষের মধ্যে এখন স্থানীয় সরকারে আগে ভোট, তারপরে অন্য জায়গায় ভোট, তার আগে বিশ্ববিদ্যালয়ে ভোট, এই আকাঙ্ক্ষাগুলো ছিল না। গণতান্ত্রিক আন্দোলনে, গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, সবার আকাঙ্ক্ষা ছিল যে একটা জগদ্দল পাথরের বিপরীতে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে একটা সরকার গঠন করবে, একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি 1-11-এর সময় যারা সরকারের পাশে ছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের পাশে ছিল, তাদের কারো কারো দৌড়ঝাঁপটা দেখে আমি সন্দেহ কথাটা বললাম। কিংস পার্টির যে কথাটা বললাম, আমি ওই সন্দেহের জায়গা থেকে কিংস পার্টি যারা গঠন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন তখন, তাদের কেউকে আমি দেখছি -2 থিওরিতে যাদের আস্থা ছিল সেই কাজটি করার জন্য যারা চেষ্টা করেছিলেন, তাদের কেউ দেখছি অতিরিক্ত দৌড়ঝাঁপ করছেন এবং অতিরিক্ত কথাবার্তা বলছেন। আমার সন্দেহের জায়গাটা হচ্ছে সেই কারণে আমি স্থানীয় সরকারটাকে অর্থবহ রাখতে চাই এবং আমাদের সংবিধানে স্থানীয় সরকার ব্যবস্থাকে যে গুরুত্বটা দেওয়া হয়েছে, আমি মনে করি যে সংস্কার কার্যক্রমে সেই বিষয়টি, সেই জায়গাটি আমাদেরকে দিতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করা, তাদেরকে স্বাবলম্বী করার যে চেষ্টা, সেটি আমাদের থাকবে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনাটা আসছে, আমি এই আলোচনাটাকে নিয়ে আমার মধ্যে সন্দেহটা দানা বাঁধছে যে এর পেছনে কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে। কারণ আপনার মনে থাকার কথা, এরশাদ যখন ক্ষমতা দখল করে তারপরে উপজেলা সহ এরকমের স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সেই ফোরামগুলোর থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নিয়ে এসে তিনি তার দল গঠন করেছিলেন। সেই ট্রেডিশনটা আমাদের এখানে কেউ ফলো করতে পারে বলে আমি সন্দেহ পোষণ করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের কাছে যেতে চাই। নজরুল ইসলাম খান, আপনার ফ্রেমটি, আচ্ছা, আমি একটু শরীফুজ্জামান এই বিষয়টি নিয়ে আসলে শেষ করি। আপনি যেটি বলছিলেন, আমি যদি আপনার কাছে একটু আসি, যে বিষয়টি যে যেমন আমি একই প্রশ্ন করছিলাম অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের কাছে, যে আপনি কি মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সবগুলো বিষয় আসলে অন্তত মোটামুটিভাবে হলেও ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছে? আমাকে জিজ্ঞেস করছেন নিশ্চয়ই? জি জি, হ্যাঁ, শরীফুজ্জামান শরীফ। সবগুলো আসলে হ্যান্ডেল করতে পারছেন না। এর একটা বড় কারণ হচ্ছে তারা আসলে কিন্তু তাদের কোনো রাজনৈতিক দল নেই, তারা অরাজনৈতিক একটা সরকার এবং এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা তাদের প্রায় সবাই নানা পেশায় যুক্ত ছিলেন, রাজনীতি থেকে দূরে ছিলেন। এটা একটা অভিজ্ঞতার একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যখন রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, এই যে রাজন ভাইকে যদি তার দল নির্দেশ দেন যে তুমি আমার দলীয় আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি যেখানে আছো এই কাজগুলো তোমাকে করতে হবে, রাজন ভাই তার সহকর্মী সহযোদ্ধাদেরকে নিয়ে সরকারকে যে সহযোগিতাটা করবে, আজকে সরকার সেই সহযোগিতাটা পাচ্ছে না বা পাওয়া সম্ভব না।
শরীফুজ্জামান শরীফ, একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে আমি অত্যন্ত অভিজ্ঞতা একটা দুঃখিত। বিষয় রয়েছে। জি না, বিষয়টি হচ্ছে আমাদের অনুষ্ঠানের সময় শেষ, আমরা আসলে অতিরিক্ত সময় আলোচনা করছি, কিছু মনে করবেন না, আমাকে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই অন্য কোনো দিন আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আপনার সাথে। দর্শক, আলোচনায় বাংলাদেশ এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আপনাকেও ধন্যবাদ জানাতে চাই আমাদের সময় দেওয়ার জন্য আজকে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।